ওকে, আজকে আমরা লেসন 2 ফিভেল পড়ব, পেজ নাম্বার 12। ঠিক আছে, ফিভেল এটা একটা আমাদের পোয়েম। ঠিক আছে, এবং এই কথাটার মানে হচ্ছে, ফিভেল মানে হচ্ছে, তোমরা লিখে নিতে পারো পাশে পেন্সিল দিয়ে। ফিভেল কথার অর্থ হচ্ছে নীতি গল্প। ঠিক আছে, ফিভেল মানে কি? নীতি গল্প। কবিতাটা লিখেছেন রাল্ফ ওয়ালডো ইমারসন, এবং এই কবিতাটার যে মূল বার্তা সেই সম্পর্কে আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই শুনবে। ভাই এদিকে দেখো, এই কবিতাটার যে মূল বার্তা সেটা হচ্ছে কি বলতো? ফিভেল মানে কি বললাম? নীতি গল্প। তো এই কবিতাটা থেকে আমরা যে বার্তাটা পাবো সেটা তো এখানে লেখা রয়েছে। ওটাতে যাওয়ার আগে আমি জাস্ট একটু ডিসকাস করে নিই খালি কবিতাটার মূল কথাটা কি। ঠিক আছে, এই কবিতায় আমরা বিশেষত দুটো ক্যারেক্টার পাই। একটা হচ্ছে স্কোয়ারেল মানে কাঠবিড়ালি, আর একটা হচ্ছে মাউন্টেন। মাউন্টেন মানে হচ্ছে আমরা পাহাড় বলতে পারি বা পর্বত বলতে পারি। ঠিক আছে, তো দুটো যে ক্যারেক্টার রয়েছে, এবং তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে পর্বত আবার কিভাবে কথা বলছে। এবং এই যে কবিতাটা, এটা হচ্ছে জাস্ট লাইক একটা কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন, মানে জাস্ট লাইক ডায়লগ। ঠিক আছে, অনেক সময় তোমাদের এটা ক্লাস ওয়ার্ক দিয়ে দেয় বা মানে প্রজেক্ট হিসাবেও দিয়ে দেয় যে রাইট এ ডায়লগ বিটুইন স্কোয়ারেল এন্ড দি মাউন্টেন। ঠিক আছে, আর রিগার্ডিং দ্য পোয়েম ফিভেল, অর্থাৎ ফিভেল যে কবিতাটা রয়েছে সেটাকে নিয়ে তোমরা হচ্ছে একটা পর্বত আর কাঠবিড়ালির মধ্যে একটা ডায়লগ বানাও। তো এরকম যদি কোনো কিছু প্রজেক্ট দিয়ে দেয়, যদি তোমরা নিজের থেকে বানাও, একবার ইন্সপেক্টিং করিয়ে নেবে, প্লাস যদি তোমরা নাও পারো তো আমাকে একবার বললে আমি করে দেবো। ঠিক আছে, এই মেয়ে তুমি কোন দিকে দেখছো? বুঝে গেল তাহলে কি বললাম? ফিভেল মানে নীতি গল্প। ঠিক আছে, এবং এই কবিতাটার মূল বক্তব্য হচ্ছে, যেটা আমরা সবাই জানি, পর্বত হচ্ছে সবচেয়ে, বা পাহাড় হচ্ছে একটা বিশাল আকৃতির একটা ভূমিরূপ, তাই না? আর কাঠবিড়ালি যে হচ্ছে একদম একটা ক্ষুদ্র প্রাণী, একটা ছোট্ট প্রাণী, হ্যাঁ না? আমরা সবাই জানি এটুকু। তো কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে এখানে একটা ডিসপিউটের কথা বলা হয়েছে, মানে আর্গুমেন্ট বা কোয়ারেলের কথা বলা হয়েছে। ডিসপিউট মানে যুক্তি তর্ক বা বিতর্ক, আর কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া, আর আর্গুমেন্ট মানেও যুক্তি তর্ক বা ঝগড়া টাইপের কিছু বলা যেতে পারে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে প্রথমত কাঠবিড়ালি মানে একটা ছোট প্রাণী, তো পর্বত তাকে ছোট জীব বা নীতিবাগীশ বলে ডাকবে। ঠিক আছে, তো এই নিয়ে একটা ঝগড়া শুরু হবে, এবং কবিতার যে মূল বক্তব্য সেটা হচ্ছে এই যে ইন দিস ওয়ার্ল্ড, বিগ অর স্মল, লিভিং নন লিভিং, ঠিক আছে, যত কিছু রয়েছে, মানে বড় ছোট, সেটা জীব হতে পারে, জড় পদার্থ হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স, মানে তাদের হচ্ছে বেঁচে থাকার বা অস্তিত্ব থাকার ব্যক্তিগত কারণ রয়েছে। কিন্তু উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমাদের সমাজে কামার, কুমোর, চাষি, তাঁতি, ব্যবসায়ী সবাই মিলে আমাদের সমাজ। তো এই সমাজে আমরা অনেক সময় লোককে দেখি কি করতে, তুই তো নাপিতের বেটা, বলে না, তুই তো কামারের বেটা রে। তো এরকম বলে অনেকে অনেককে ইনসাল্ট করে, কিন্তু এটা আমাদের, উই শুডন্ট ডু ইট। ওকে, এটা আমাদের করার উচিত নয়। আচ্ছা ভাই বলো তো, যদি নাপিত না থাকতো তো আমরা তো পাগল হয়ে যেতাম, চুল বড় বড় হয়ে যেত, কাটার লোক পেতাম না, তাহলে ওদেরও সমাজের দরকার আছে তো নাকি? যেটা নীতি কথা এখানে বলা হয়েছে। আচ্ছা তুমি বলো, কামার যদি না থাকতো তাহলে অস্ত্র শস্ত্র মানে হাতিয়ার কারা বানাতো? তুমি নিজে বানিয়ে নিতে তাহলে কাস্তে ধান কাটার জন্য। ঠিক আছে, এরকম কিছু। যদিও এখন বর্তমান যুগে এখন ওই কামার মানে যাদের কাজ তারাই করবে এমনটা কিছু হয় না, এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে আমরা জানি, ঠিক কিনা? তো এখানকার মূল কথা হচ্ছে এটাই যে আমাদের পৃথিবীতে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা রয়েছি, যে যেখানে আছি, কেউ ধনী, কেউ দরিদ্র, ঠিক কিনা? কেউ মিডল ক্লাস রয়েছে, আবার মধ্যবিত্ত। তো যে যেখানে আছি, সমাজের প্রত্যেকেই আমরা এক একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেই রয়েছি। ঠিক আছে, আমাদের থাকার একটা কারণ রয়েছে, এবং আমাদের এই পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে। এই কবিতাটার মূল বক্তব্য হচ্ছে এটাই। ঠিক আছে, আমরা পরে আরো বিশ্লেষণে যাব, তার আগে আমি একটু এটা পড়ে নিচ্ছি। ঠিক আছে, চলো। তো প্রথমে দিয়েছে দি অথর অ্যান্ড দি টেক্সট সম্পর্কে আমরা পড়বো।
রাল্ফ ওয়াল্ডো ইমারসন 1803 টু 1882, মানে বুঝতেই পারছো যে 1803 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। বলছে ওয়াজ অ্যান আমেরিকান, ছিলেন একজন আমেরিকা দেশের বা আমেরিকান, হ্যাঁ, এসিস্ট মানে প্রাবন্ধিক, যারা প্রবন্ধ লেখে। তারপরে বলছে লেকচারার, মানে তিনি একজন ভাষ্যকর ছিলেন, অ্যান্ড পোয়েট, এবং তিনি একজন কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, মানে তার যে সমস্ত বিখ্যাত কবিতাগুলো রয়েছে সেগুলির মধ্যে হচ্ছে একটা অন্যতম, এখানে দুটো দিয়েছে সরি, কনক্রোড হেমন আর হচ্ছে এন্ড ব্রহ্মা, এই দুটো কবিতা তার হচ্ছে বিখ্যাত কবিতা। ঠিক আছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারলো তো সবাই? ঠিক আছে, তো এখান থেকে আমাদের কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসে না সাধারণত, ঠিক কিনা? তো আমাদের পরের যে এখানে আমি আন্ডারলাইন করতে বলে দেবো, তোমরা কিন্তু ওখানে অবশ্যই আন্ডারলাইন করে নেবে। ঠিক আছে, ওকে। দেখো বলছে দি পোয়েম, মানে কবিতাটি, ডেসক্রাইবস, বর্ণনা করেছে, মানে কবিতাটিতে বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হয়েছে? আ কনভারসেশন, মানে একটা কথোপকথন। কথোপকথন বুঝি তো নাকি? দুই বন্ধুর মধ্যে যে বার্তালাপ, কথোপকথন, ঠিক আছে? আর তুমি বলছো, আমি বলছি, ঠিক আছে? বলছে আ কনভারসেশন, একটা কথোপকথন, বিটুইন মানে মধ্যে, কার মধ্যে? আন্ডারলাইন করব আমরা, দি স্কোয়ারেল মানে কাঠবিড়ালির মধ্যে, অ্যান্ড দি মাউন্টেন মানে পাহাড়ের মধ্যে। তাহলে কাঠবিড়ালি আর পাহাড় বা পর্বতও বলতে পারো কিন্তু, ঠিক আছে? কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে এখানে একটা কনভারসেশন মানে কথোপকথনের কথা বলা হয়েছে। মানে কাঠবিড়ালি আর পাহাড়ের যে মধ্যে যা যা কথাবার্তা, কি কথাবার্তা হয়েছিল সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এবং তারপরে বলছে, দেখো কবি বলছেন আর কি, দ্য স্কোয়ারেল মানে কাঠবিড়ালিটি পয়েন্টস আউট ইকুয়াল টু ইন্ডিকেটস। কি বললাম? ইন্ডিকেট মানে কি? নির্দেশ করা, আর পয়েন্ট আউট মানেও নির্দেশ করা। তো দি স্কোয়ারেল মানে কাঠবিড়ালিটি পয়েন্টস আউট মানে দেখিয়েছেন বা নির্দেশ করেছেন বা তিনি তুলে ধরেছেন, দ্যাট যে, পরেরটা আন্ডারলাইন করবে সবাই, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এভরি বিং প্রত্যেকটা জীব, লিভিং চাহে সে জীবী হোক মানে বসবাসযোগ্য হোক, অর নন লিভিং চাহে সে মৃতই হোক না কেন বা জড় পদার্থই হোক না কেন, বলছে বিগ অর স্মল, বড় হোক আর পুচকি হোক মানে ছোটই হোক, যেই হোক না কেন, হ্যাভ রয়েছে, দেয়ার তাদের, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, রিজনস কারণ, ফর জন্য, এক্সিস্টেন্স অস্তিত্বের। অর্থাৎ ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। অর্থাৎ এই পৃথিবীতে যে কোনো জীব হোক, জড়বস্তু হোক, বড় হোক ছোট হোক, প্রত্যেকেরই থাকার বা অস্তিত্ব থাকার, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব থাকা, অস্তিত্ব থাকার বা বেঁচে থাকার একটা অধিকার রয়েছে এবং কারণ রয়েছে। কিন্তু কেন রয়েছে? কারণ রয়েছে। আমি একটু আগে কিন্তু তোমাদেরকে বললাম আমাদের সমাজে কত ধরনের আমরা লোক বসবাস করি, ঠিক আছে? কেউ উচ্চবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, সবারই কিন্তু থাকার প্রয়োজন আছে। আচ্ছা মনে করো চাষিদের সবাই অসম্মান করে, কম বেশি করে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, গরিব লোক, ঠিক আছে, বেকার লোক। আরে একজন চাষি যদি চাষ না করে তো যারা ওই 3 তলা বিল্ডিং উপরে বসবাস করে তারা তো না খেতে পেয়ে মরে যাবে ভাই, ঠিক না? তো আমাদের কিন্তু থাকার কারণ রয়েছে যারা চাষি, ঠিক আছে? ওকে, নেক্সট। তাহলে বোঝা গেল কবিতার মূল বক্তব্যটা কি। তোমাদের কিন্তু এই লাইনটা মনে রাখতে হবে, মানে ইন দিস ওয়ার্ল্ড থেকে শুরু করে এক্সিস্টেন্স পর্যন্ত, এটা একদম লিপস্টিকের মতো মনে রাখতে হবে। কারণ এখানে যে কোনো সময় 2 মার্কের একটা প্রশ্ন হয় যে হোয়াট ইজ দি মোরাল অফ দি পোয়েম ফেবল, বা হোয়াট ইজ দি মিনিং অফ দি পোয়েম ফেবল, ঠিক আছে? বা এরকম অনেক প্রশ্ন হয় যে হোয়াট মেসেজ ইজ গিভেন বাই দি পোয়েম ফেবল, মানে ফেবল কবিতার দ্বারা কি বার্তা দেওয়া হয়েছে, এই কবিতাটার মূল কথা কি, তখন কিন্তু এটা তোমাদেরকে মনে রাখতে হবে, একদম আলবাত যেন বেরিয়ে আসে, ঠিক আছে? ওকে, আর দীর্ঘায়িত করছি না এখানে, আমরা এখন কবিতায় চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বলছে রিড দ্য ফলোইং পোয়েম, অর্থাৎ নিচের কবিতাটি পড়ো। দি মাউন্টেন অর্থাৎ
মানে পর্বত বা পাহাড়, অ্যান্ড দি স্কোয়ারেল এবং কাঠবিড়ালের হ্যাড এ কোয়ারেল মানে একটা ঝগড়া লেগেছিল। বোঝা গেল? তাহলে কোয়ারেল মানে কি বললাম, আর কোয়ারেলের ফ্রেজাল ভার্ব কি হবে? তোমাদের যদি এটা প্রশ্ন ঘুরিয়ে করা হয় যে হ্যাঁ হু হ্যাড এ কোয়ারেল, তাহলে দি মাউন্টেন এন্ড দি স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। ওকে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন। তাহলে এটা হবে ফল আউট, FALL, ফল OUT আউট। এই ফল আউট মানে হচ্ছে কোয়ারেল কিন্তু, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তারপরে একটু महत्वपूर्ण বলবো এখানে, কিন্তু এখানে রেফার করা হয়েছে মানে উল্লেখ করে বলা হয়েছে কাকে কি বলা হয়েছে। দেখো বলছে এন্ড দি ফর্মার, এবং ফর্মার মানে প্রথম জন, কল্ড দি লেটার দ্বিতীয় জনকে বলল লিটিল ফ্রিক, নীতিবাগিস কোথাকার, খুদেবাজ জীব কোথাকার, ছোট্ট জীব কোথাকার, ঠিক আছে? মানে ছোট্ট জীব, খুদেবাজ, নীতিবাগিস বলে কিন্তু তাকে গালাগাল দিল, তাকে সম্বোধন করে বলল কি বলে? নীতিবাগিস বলে, মানে ক্ষুদ্র জীব কোথাকার, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রশ্ন হয় ফর্মার, সবাই আন্ডারলাইন করবে ফর্মার। ফর্মার মানে হলো প্রথম জন। এখানে তোমাদের প্রশ্নটা হয় এইভাবে যে হু ইজ রিফার্ড অ্যাজ ফর্মার ইন দি পোয়েম ফেবল। অর্থাৎ ফিবেল কবিতাটিতে ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে কিন্তু আনসার হবে ইয়েস, ভেরি গুড, মাউন্টেন মানে পর্বতকে বোঝানো হয়েছে, ঠিক আছে? বলছে এবং এখানে লেটার বলতে কাকে বোঝানো হয়েছে? দি স্কোয়ারেল। এখানে কিন্তু লেটার বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। তোমরা কিন্তু এখানে মানে কনফিউজ হয়ে যেতে পারো, সো এখন থেকে মনে রাখতে হবে এখানে যে ফর্মার বলতে কার কথা বলা হয়েছে? ফর্মার বলতে হচ্ছে পর্বতের কথা বলা হয়েছে, মাউন্টেন হবে। আর যদি লেটার বলে তাহলে কিন্তু কাঠবিড়ালির কথা বলা হয়েছে। এখানে কিন্তু এই দুটো অক্ষর দিয়ে দুটো জিনিসকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে। বোঝা গেছে? ওকে, এইবার দেখো এখানে বলছে বান রিপ্লাইড। এখন বান মানে গোল রুটি ভেবে নিস না, বান বান গোল পাউরুটিকে বান বলা হয়, তো এখানে বান মানে কিন্তু গোল রুটি ভেবে নিও না। এখানে বান মানে হচ্ছে বান ইকুয়াল টু কাঠবিড়ালি মানে স্কোয়ারেল, ঠিক আছে? তোমরা লিখে নাও বান, এখানে হবে স্কোয়ারেল। ওকে, বান মানে কি? কাঠবিড়ালি। এবার কাঠবিড়ালি কি করলো? বলছে রিপ্লাইড। রিপ্লাইড মানে কি? উত্তর দিল। তাহলে কাঠবিড়ালি উত্তর দিল। কি উত্তর দিল জানো? কি উত্তর দিল? বলছে হ্যাঁ ভাই, ইউ আর ডাউটলেস। ইউ মানে তুমি, আর মানে হও, ডাউটলেস মানে নিঃসন্দেহে। ভেরি বিগ, খুব বড় ভাই, তুমি খুব বড়। এখানে কোনো সন্দেহ নেই ভাই যে তুমি বড় নও, মানে তুমি খুব বড়। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট কিন্তু all sorts of things and weather, কিন্তু সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়াকে must be taken in together, একসঙ্গে রাখতে হবে বা একসঙ্গে নিতে হবে। কিসের জন্য? টু মেক আপ মানে বানাতে বা তৈরি করতে, a year and a sphere, একটা বছর এবং একটা গোলক তৈরি করতে। কিন্তু এখানে হবে গোলক মানে পৃথিবী, ঠিক আছে? গোলক মানে এখানে স্ফিয়ার মানে কিন্তু এখানে এই পৃথিবীটাকে বলা হয়েছে যে একটা গোলক এবং একটা পৃথিবী বানাতে কিন্তু আমাদের সমস্ত রকম জিনিসই কিন্তু দরকার, সমস্ত রকম আবহাওয়ারই দরকার। যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে আমাদের সমাজকে চালাতে হলে সব রকমের লোকের কিন্তু প্রয়োজন রয়েছে, নাকি শুধু উচ্চবিত্ত লোক থাকলেই চলে যাবে সমাজ। তাহলে দোকানদার কে হবে? ঠিক আছে? আর দোকানদার যে চাল বিক্রি করে তাহলে চাল কে উৎপাদন করবে, মানে ধান কে উৎপাদন করবে? তাহলে তো সবারই দরকার রয়েছে, ঠিক আছে? সাধারণভাবে আমি তোমাদেরকে কিন্তু এই কবিতাটা দুদিন করেই পড়াই। মানে আমি আজ পর্যন্ত 2018 সাল থেকে এই পর্যন্ত আমি যে পড়িয়েছি এটা এই দুদিন করেই পড়িয়েছি কিন্তু। তো তোমাদের ক্ষেত্রে কি আমি দুদিন করে দেব না একদিনেই করে দেব, আমি ওটাই বুঝতে পারছি না। ঠিক আছে, দুদিনই থাকবে। ওকে, ভিডিও স্টপ করো ভাই, ঠিক আছে।